আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের প্রিয় পেজ ভালোবাসার কষ্ট থেকে নিয়ে এলাম জঙ্গলের সেই রাতগুলির শেষ পর্ব। আজ হয়তো সব রহস্যের সমাপ্তি ঘটবে, কিন্তু কিছু গল্পের শেষ মানেই শান্তি না। কিছু গল্পের শেষ হয় অপূর্ণ ভালোবাসা, কান্না আর না ফেরার অন্ধকারের মধ্য দিয়ে। তো সাহস থাকলে আজকের গল্পটি একা রুমটা অন্ধকারে রেখে কানে হেডফোন দিয়ে শোনার চেষ্টা করুন। শুরু করা যাক আজকের শেষ ভয়ঙ্কর অধ্যায়টি। আগের পর্বের সংক্ষিপ্ত রিক্যাপ। গত পর্বে আমরা দেখেছিলাম বিদিশা, মায়া, দেব, তিথি এবং অজয় বুঝতে পারে যে তারা শুধু পথ হারায়নি, বরং এমন এক জঙ্গলে আটকা পড়েছে যার সঙ্গে তাদের অতীত গভীরভাবে সম্পর্কিত। এক রহস্যময় বৃদ্ধ জানায় বহু বছর আগে এই জায়গায় একটি গ্রাম ছিল, যা এক ভয়ঙ্কর ঘটনার পর অদৃশ্য হয়ে যায়। মায়া ধীরে ধীরে বদলে যেতে থাকে, আর তার কণ্ঠে ভেসে ওঠে অন্য এক আত্মার উপস্থিতি। অজয় শুনতে পায় এক অদৃশ্য কণ্ঠের ডাক, আর বিদিশার মোবাইলে ভেসে ওঠে এক পুরানো ছবি, যেখানে দেখা যায় তারা যেন এর আগেও এই জঙ্গলে এসেছিল। সবশেষে চারিদিক কাঁপতে থাকে, গাছগুলো নড়তে থাকে, আর বিদিশা বুঝতে পারে এই জঙ্গলের সঙ্গে তাদের সম্পর্ক আজকের নয়। এরপর শুরু হবে যে রাতে আমরা আগেও মরেছিলাম এবং মুক্তির ঘটনা। জঙ্গলের সব গাছগুলো একসাথে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল পুরো জঙ্গল যেন জীবন্ত, শ্বাস নিচ্ছে, আমাদের দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে। আমার মোবাইল স্ক্রিনে তখনও সেই ছবিটা জ্বলছে। আমরা 5 জন দাঁড়িয়ে আছি ঠিক একই জায়গাতেই, আর আমাদের পেছনে দাঁড়িয়ে আছে সেই চৌখিন মেয়েটা। ছবির নিচে লেখা, তোমরা আবারও ফিরে এসেছো। এটা 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 কিভাবে সম্ভব? দেব ফিসফিস করে বলল। বৃদ্ধ লোকটা গভীর নিঃশ্বাস নিল, তারপর ধীরে বলল, কারণ তোরা প্রথমবার এখানে আসিসনি। আমার মাথার উপর দিয়ে সব চলে গেল। ভেতরে আবার সেই অদ্ভুত তীব্র যন্ত্রণা শুরু হলো। আগুন, চিৎকার, একটা মেয়ের কান্না, আর আমার নিজের কণ্ঠ। আমি ফিরে আসব। আমি কাঁপা কাঁপা গলায় জাস্ট জিজ্ঞেস করলাম, সবকিছু খুলে বলুন। বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, পর বলা শুরু করলো। অনেক বছর আগে এই জায়গায় একটা গ্রাম ছিল। সেই গ্রামে এক কিশোরীর নাম ছিল নীলা। খুব শান্ত, খুবই নিরীহ একটা মেয়ে। কিন্তু গ্রামের মানুষ তাকে অশুভ মনে করত, কারণ নীলান প্রায়ই বলতো সে মৃত মানুষের কণ্ঠ শুনতে পেত। এক রাতে গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সিদ্ধান্ত নেয় নীলাকে আর বাঁচতে দেওয়া যাবে না। তারা বিশ্বাস করত নীলাই পিড়াই গ্রামের সব দুর্ভাগ্যের কারণ। নীলাকে গ্রামের মাঝখানে বট গাছের নিচে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই মুহূর্ত পর্যন্ত নীলা কেঁদেছিল, অনুনয় বিনয় করেছিল, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি। কেউ তাকে বাঁচায়নি। মৃত্যুর আগে নীলা শুধু একটা কথাই বলেছিল,
তোরা কেউ বাঁচবি না। এই রাতে পুরো গ্রাম অদৃশ্য হয়ে যায়। এক এক করে সবাই সেই একই কান্নার শব্দ শুনতে পেত। তারপর কুয়াশার ভেতর থেকে সবাই হারিয়ে যেতে শুরু করলো। কেউ আর ফিরে আসেনি। এর ভেতরটা কেমন ভারী হয়ে আসলো, কারণ আমি বুঝতে পারছিলাম এই গল্পের সাথে আমাদের সম্পর্ক আছে। আমাদের সাথে এর সম্পর্ক কি আমি জানতে চাইলাম। বৃদ্ধ লোকটা সরাসরি আমার দিকে তাকালো। তোরা শুধু পথভ্রষ্ট পর্যটক না, তোরা সেই মানুষগুলোর পুনর্জন্ম যারা নীলাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আমার পা কাঁপতে লাগলো। না, এটা সত্যি হতেই পারে না। বৃদ্ধ লোকটা মাথা নাড়ল। বেদেশা, তুই ছিলি গ্রামের প্রধানের মেয়ে। তুই নীলাকে বাঁচাতে চেয়েছিলি, কিন্তু শেষ মুহূর্তে ভয় পেয়ে কিছু করিসনি। আমার চোখের সামনে স্মৃতির টুকরাগুলো ভেসে উঠল। আমি কাঁদছি, নীলার দিকে তাকিয়ে আছি, কিন্তু এগিয়ে যাচ্ছি না। বৃদ্ধ লোকটা এবার মায়ার দিকে তাকালো। মায়া, সেই নীলা। আমরা সবাই স্তব্ধ। দেব বিস্ময়ের সাথে বলল, কি? মায়া শান্ত গলায় বলল, আমি ছোটবেলা থেকেই এই জায়গাটা স্বপ্নে দেখতাম। আগুনে পুড়ে যাওয়া একটা মেয়ে আমাকে ডাকতো। কিছুদিন আগে বুঝতে পারি সেই মেয়েটা আর কেউ না, আমি নিজেই। তিথির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তাহলে তুই আমাদের ক্ষতি করতে চাস? মায়া ধীরে মাথা নাড়ল। না, আমি না, কিন্তু নীলার যে অংশটা এখনো কষ্টে আটকে আছে, সে প্রতিশোধ চায়। ঠিক তখনই মায়ার শরীর কেঁপে উঠল। ওর চোখ কালো হয়ে গেল, আর সেই দৈত্য কণ্ঠ আবার শোনা গেল। চারপাশে অসংখ্য ছায়া ঘিরে ধরল আমাদের। কান্নার শব্দ আরো তীব্র হয়ে উঠল। বৃদ্ধ লোকটা চিৎকার করে বলল, বিদিশা, তুই পারবি ওকে থামাতে। কিভাবে? আমি চিৎকার করে জিজ্ঞাসা করলাম। যেটা সেই রাতে করতে পারিসনি, আর সেটা করে দেখাতে হবে তোকে। বৃদ্ধ লোকটা বলল। মায়া না, এটা নীলা। ধীরে ধীরে আকাশের দিকে ভেসে উঠতে লাগলো। চারপাশে বাতাস ঘুরপাক খাচ্ছে, গাছগুলো কাঁপছে, মাটি ফেটে যাচ্ছে। আমি দৌড় দিয়ে গিয়ে মায়াকে জড়িয়ে ধরলাম। আমি আমি দুঃখিত। আমার কণ্ঠ কেঁপে উঠল। আমি সেদিন তাকে বাঁচাতে পারি নাই ঠিকই, কিন্তু আজ তোকে বাঁচাবো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আজ তোকে ছাড়বো না, একা কখনোই ছাড়বো না, দিব না। মায়ার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু অন্ধকার কণ্ঠ গর্জে উঠল। চারপাশে আগুনের বিভ্রম দেখা দিল। আমি যেন আবার সেই পুরনো রাতে ফিরে গেলাম, কিন্তু এবার আমি পিছিয়ে গেলাম না। আরো শক্ত করে মায়াকে জড়িয়ে ধরলাম। শাস্তি চাইলে আমাকে দে, কিন্তু ওদের ছেড়ে দে, আর মায়াকে ফিরিয়ে দে। মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। তারপর মায়ার শরীর থেকে তীব্র আলো বের হতে শুরু করলো। সাদা আলো, পুরো জঙ্গল ভরে গেল। কান্নার শব্দগুলো ধীরে ধীরে থেমে গেল। আমার কানের কাছে ভেসে এলো একটা নরম কণ্ঠ, তুমি এবার আমাকে একা ছাড়োনি। আমি চোখ খুলে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে একটি কিশোরী, সাদা পোশাক, কিন্তু এবার তার চোখ আছে, শান্ত অশ্রুজ্জ্বল চোখ। সে হালকা হাসল। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমাকে ক্ষমা করো,
নীলা ধীরে মাথা নাড়ল। ক্ষমা না করলে আমি কখনো মুক্তি পেতাম না। তারপর সে দেব, তিথি আর অজয়ের দিকে তাকালো। তোদেরও ভয় ছিল, কিন্তু ভয় মানুষকে ভুল করায়। ভুল স্বীকার করলে শাস্তির চেয়ে মুক্তি বড়। এক এক করে চারপাশে ছায়াগুলো মিলিয়ে যেতে শুরু করলো। কান্নার শব্দ হঠাৎই থেমে গেল। কুয়াশা সরতে লাগলো। বৃদ্ধ লোকটার মুখে শান্তির হাসি ফুটে উঠল। অবশেষে তার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছিল। এক বিস্ময়ে তাকিয়ে রইলাম। সে বলল, আমিও এই গ্রামেরই একজন ছিলাম, মুক্তির অপেক্ষায়। কথা শেষ হতেই সেও অদৃশ্য হয়ে গেল। নীলা শেষবার আমার দিকে তাকালো। এবার বাঁচো। তার শরীর আলোর কণায় ভেঙে আকাশে মিলিয়ে গেল। সবকিছু নিস্তব্ধ। মায়া অজ্ঞান হয়ে আমার বাহুতে পড়েছিল। কিছুক্ষণ পর ও ধীরে ধীরে চোখ খুলল। কি হয়েছে? ও বিভ্রান্ত গলায় জিজ্ঞেস করল। আমি হালকা হেসে ওকে জড়িয়ে ধরলাম। সব শেষ। ভোরের প্রথম আলো গাছের ফাঁক দিয়ে ভেতরে ঢুকছিল। আমরা 5 জন জঙ্গল থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে সবাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু সবার চোখেই একই অনুভূতি। আমরা সকলেই বদলে গেছি। মায়া ধীরে বলল, আমার মনে হচ্ছে বুকের ভেতর থেকে একটা ভার নেমে গেছে। আমি আকাশের দিকে তাকালাম। হালকা বাতাস বইছে। কোথাও কোনো কান্নার শব্দ নেই। শুধু মনে হলো দূর থেকে কেউ শান্ত গলায় বলছে, ধন্যবাদ। সমাপ্ত। কিছু জঙ্গল শুধু গাছপালা আর অন্ধকারে ভরা থাকে না। কিছু জঙ্গল মানুষের অপরাধ, অনুশোচনা আর ক্ষমার গল্প লুকিয়ে রাখে। আর কিছু আত্মা প্রতিশোধ চায় না, চায় শুধু কেউ তাদের কষ্টটা সত্যিকারে বুঝুক। সবকিছু শেষেও কিছু প্রশ্ন থেকে যায়। সেই জঙ্গলটা আসলে সত্যি কি বাস্তবে আছে? আসলে সেখানে কি ঘটেছিল? মায়ের ভাগ্যে শেষ পর্যন্ত কি হয়েছিল? আর বিদিশা সত্যি কি সেখান থেকে ফিরে এসেছিল বাস্তব জগতে? হয়তো কিছু রহস্যের উত্তর কখনো জানা যায় না, কিন্তু একটা জিনিস সত্যি, কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পায়, আবার পায় না। তবে রয়ে যায় অন্ধকারে, অপেক্ষায়, ঠিক সেই জঙ্গলের মতো। আজ এখানেই শেষ হচ্ছে জঙ্গলের সেই রাতগুলির প্রত্যেকটি পর্ব। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাষা কষ্ট পেজের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এত দূর সাথে থাকার জন্য। আশা করি আগামীতেও আপনারা আমাদেরকে এভাবেই সাপোর্ট করবেন। আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সঙ্গে আমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে শেয়ার করতে পারেন। ইমেল অ্যাড্রেসটি পোস্টে দেওয়া থাকবে। ধন্যবাদ। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।